আজ আমরা পড়ব ভূগোলের চ্যাপ্টার 3 বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল হচ্ছে জল নিয়ে, এই চ্যাপ্টারটি পুরো জল নিয়ে। বায়ু শব্দের অর্থ হচ্ছে জল। আমরা জানি পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। তো এই চ্যাপ্টারে আছে আমাদের সমুদ্র স্রোতের ধারণা, সৃষ্টির কারণ, পৃথিবীব্যাপী বিশেষ তার প্রভাব। তাহলে আমরা প্রথমে জেনে নিই সমুদ্র স্রোত কাকে বলে। পৃথিবীর আবর্তন গতি, বায়ু প্রবাহ, সমুদ্র জলের লবণতা, উষ্ণতা, ঘনত্বের তারতম্য, সমুদ্র তলের গভীরতার পার্থক্য, তটরেখার প্রভৃতি কারণে সমুদ্রের জলরাশি নিয়মিত নিরবিচ্ছিন্ন এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, একে সমুদ্র স্রোত বলে। অর্থাৎ এই যে পৃথিবী ঘুরছে সেই আবর্তন গতি, তারপর আমাদের চারপাশে যে বায়ু, তারপর সমুদ্র জলের লবণতা, উষ্ণতা, ঘনত্বের তারতম্য, তারপর সমুদ্রের গভীরতা, এসব কারণে সমুদ্রের জল যে নিয়মিত আর নিরবিচ্ছিন্নভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হচ্ছে, এটাই হচ্ছে সমুদ্র স্রোত। এবার সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য দেখো, কাকে বলের মধ্যে বৈশিষ্ট্য লুকিয়ে আছে। এক হচ্ছে সমুদ্রের গভীরতা, যেমন 3 নম্বর পয়েন্টটি দেখো, গভীর সমুদ্রের তুলনায় অগভীর সমুদ্রের সমুদ্র স্রোতের গতিবেগ বেশি। বুঝতে পারলে? 4 নম্বর পয়েন্টটি দেখো, ফেরেলের সূত্র অনুসারে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। বুঝতে পেরেছো তাহলে? তারপর হচ্ছে সমুদ্র স্রোতের গতিবেগ ঘন্টায় 3 থেকে 9 কিলোমিটার। আর 1 নম্বর পয়েন্টটি হচ্ছে সাধারণ সমুদ্র স্রোত একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, তবে ভারত মহাসাগরে মৌসুমী স্রোত বিপরীতমুখী। এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, যে আমাদের যে মৌসুমী স্রোতটা আমাদের ভারতে আসে, সেই স্রোতটি হচ্ছে কিন্তু বিপরীতমুখী। নেক্সট আমরা পড়ব সমুদ্র তরঙ্গ। তরঙ্গ কি? প্রবল বায়ুপ্রবাহ ও ভূমিকম্পের প্রভাবে সমুদ্রের উপরিভাগের জলরাশি একই স্থানে আবদ্ধ থেকে উলম্বভাবে কয়েক ফুট মিটার ওঠানামা করলে তাকে সমুদ্র তরঙ্গ বলে। তাহলে সমুদ্র তরঙ্গ কি? যেটা ওপর নিচে ওঠানামা করবে ফুট পার মিটার হিসেবে, সেটাই হচ্ছে সমুদ্র তরঙ্গ। ঠিক আছে? সমুদ্র তরঙ্গের কিন্তু অনুভূমিক স্থানান্তর হয় না, ওপর নিচে উলম্বভাবে ওঠানামা করে। এই জিনিসটি মনে রাখতে হবে। নেক্সট পয়েন্ট দেখো, সমুদ্র স্রোতের প্রকারভেদ। আচ্ছা, সমুদ্র স্রোত হচ্ছে উষ্ণ স্রোত আর হচ্ছে শীতল স্রোত। উষ্ণ স্রোত মানে কি? আমরা সবাই জানি নিরক্ষীয় অঞ্চলে কি সূর্যের রশ্মি একটি সরাসরিভাবে প্রভাব বিস্তার করে, সেইখানে তাহলে উষ্ণ স্রোত, সেইখানে যে সমুদ্রটি আছে সেখানে জলরাশি উপরিভাগ কি হয়ে যায়? বেশ গরম হয়ে ওঠে। তো সেইখানে উষ্ণ জলরাশি উপরের দিকে উঠে যায় এবং শীতল জলরাশি নিচের দিকে প্রবাহিত হয়। এইভাবে প্রবাহিত হয়ে উষ্ণ স্রোত উপরের দিকে উঠে এসে উষ্ণ স্রোত প্রবাহিত হয়। ঠিক তার বিপরীত শীতল স্রোত। শীতল স্রোত দেখা যায় তোমার হচ্ছে কুমেরু আর সুমেরু, মেরু অঞ্চলে। দেখো ওখানে প্রথমে লেখা আছে উচ্চ অক্ষাংশ তথা মেরু অঞ্চলে শীতল ও ভারী জলরাশি। কেন ওখানে শীতল? কেন কি সূর্যরশ্মির পতন কোণ ওখানে কি তির্যক ভাবে পড়ে। সেই সমুদ্র জলের নিচের অংশ অন্তঃস্রোত রূপে নিম্ন অক্ষাংশ তথা উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হয়, একে শীতল স্রোত বলে। শীতল ও ভারী জলরাশি সমুদ্র জলের নিচের অংশ দিয়ে প্রবাহিত হয় বলে একে অন্তঃস্রোত বলে। উদাহরণটা তোমরা অবশ্যই পড়বে, লাব্রাডর স্রোত। আচ্ছা, সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ। নেক্সট পয়েন্ট দেখো, কেন সমুদ্র স্রোত কেন সৃষ্টি হয়। তোমরা যদি কোনো বলের মধ্যে কিছু পাথর বা বালি রেখে সেই বলটিকে যদি অনবরত ঘোরাও, দেখবে সেই পাথর বালিগুলোই তো বলের মধ্যে ঘুরছে, নাকি এক জায়গায় স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে? নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবে না। ঠিক সেইভাবে পৃথিবীর যে জলরাশি, সেই জলরাশিও পৃথিবী ঘোরার সঙ্গে সঙ্গে কি হয়, সেই জলরাশি একটা ঘূর্ণন বেগ নিয়ে চলে। তাই পৃথিবীর আবর্তনের কারণে কোরিওলিসিস বল বা দিক বিক্ষেপণ শক্তির সৃষ্টি হয়। এর প্রভাবে সমুদ্র স্রোত সরাসরি উত্তর দক্ষিণে প্রবাহিত না হয়ে ফেরেল সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে প্রবাহিত হয়। হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট কি বলেছে? পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে এবং নিরক্ষীয় অঞ্চলে আবর্তন বেগ সর্বাধিক। ফলস্বরূপ মহাসাগরগুলি নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষরেখার উভয় পাশে পূর্ব থেকে পশ্চিমগামী উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সৃষ্টি করে।
নেক্সট হচ্ছে বায়ু প্রবাহ। আচ্ছা, বায়ু প্রবাহ সমুদ্রের উপরিভাগে জলরাশিকে ঘর্ষণ বলের মাধ্যমে তার গতিপথের দিকে তাড়িত করে সমুদ্র স্রোত সৃষ্টি করে। এই ধরো পৃথিবী, তাই তো, এই নিরক্ষরেখা, এই কুমেরু অঞ্চল, এই সুমেরু অঞ্চল, তাই তো। এবার সূর্যের আলোটা কি এই অঞ্চলে ডাইরেক্ট পড়ছে তো, আর এই অঞ্চলে কি টেরা ভাবে পড়ছে, একটু বাঁকা ভাবে পড়ছে। তো এইখানে এইখানে যে সমুদ্রের জলরাশি আছে সেটি এই অঞ্চলের তুলনায় কম উষ্ণ হচ্ছে, অর্থাৎ শীতল থাকছে। কিন্তু এই অঞ্চলে যে সমুদ্র জলরাশিগুলি আছে সেগুলো কি বেশি গরম হচ্ছে আর ভীষণ তাড়াতাড়ি হচ্ছে। নেক্সট পয়েন্ট হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কি বলছে? আধুনিক সমুদ্র বিজ্ঞানীদের ধারণা বায়ু প্রবাহ, বিশেষ করে নিয়ত বায়ু প্রবাহ, সমুদ্র সৃষ্টির অন্যতম প্রধান কারণ। নেক্সট 3 নম্বর পয়েন্ট বলছে সমুদ্র জলের উষ্ণতার তারতম্য। সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যের জন্য, যেটা একটু আগে আমি বললাম, কোথায় বললাম? এই যে উষ্ণ স্রোত আর শীতল স্রোতে, সেখানেই বলেছি সমুদ্র স্রোতের এই যে উষ্ণতার তারতম্যের কারণে জলরাশির একটা কি হয়, স্রোতের সৃষ্টি হয়। নেক্সট পয়েন্টে আমরা চলে যাচ্ছি, সমুদ্র জলের লবণতা ও ঘনত্বের পার্থক্য। আচ্ছা, তোমরা তো জেনেছো অতিপৃক্ত যদি কোনো দ্রবণ থাকে তখন সেখান থেকে কোথায় যায়, সেটি বলতে পারবে? নেক্সট পয়েন্টটি হচ্ছে সমুদ্র জলের লবণতা ও ঘনত্বের পার্থক্য। আচ্ছা, আমরা তো জানি যে অতি ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে যাবে। যেমন অতিপৃক্ত কোনো ধরো চিনির দ্রবণ থাকলে সেটি কি, যেখানে দ্রবণে কম ঘনত্বের চিনি আছে, অর্থাৎ চিনি প্রায় কম, সেই দিকে চিনিটা গোলার চেষ্টা করবে, তাই তো। ঠিক তেমন সমুদ্র জলের লবণতার পরিমাণ সর্বত্র সমান নয়, আবার লবণতার তারতম্যে ঘনত্বের তারতম্য হয় এবং তা সমুদ্র স্রোত সৃষ্টি করে। যেমন অধিক লবণাক্ত ও ঘন জল ভারী হওয়ায় সমুদ্র জলের তলদেশ দিয়ে অন্তঃস্রোত রূপে কম লবণাক্ত হালকা জলের দিকে প্রবাহিত হয়। জলের এই শূন্যতা পূরণের জন্য কম লবণাক্ত ও হালকা জল বহিঃস্রোত রূপে অধিক লবণাক্ত জলের দিকে প্রবাহিত হয়। উদাহরণ কেমন? আটলান্টিক কম লবণাক্ত হালকা জল বহিঃস্রোত রূপে ভূমধ্যসাগরের দিকে এবং ভূমধ্যসাগরে অধিক লবণাক্ত ভারী জল অন্ত বা পৃষ্ঠস্রোত রূপে আটলান্টিকের দিকে প্রবাহিত হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে বরফের গলন। সমুদ্রের কোনো অঞ্চলে, যেমন মেরু অঞ্চলে প্রচুর পরিমাণ বরফ বা হিমবাহ গলে গিয়ে মিষ্টি জলের যোগান বেড়ে গিয়ে জলস্ফীত ঘটায় এবং লবণতা কি হয়, হ্রাস পায়। তাহলে এখানে তো লবণের ব্যাপার চলে এসছে। নেক্সট পয়েন্ট হচ্ছে উপকূলের আকৃতি। সমুদ্র স্রোতের প্রবাহ পথে মহাদেশের উপকূল ভাগ ও দ্বীপপুঞ্জের অবস্থানের জন্য সমুদ্র স্রোত প্রতিহত হয়। ধরো সমুদ্র স্রোত যাচ্ছে, হঠাৎ সেখানে কি কোনো স্থল পেল, অর্থাৎ উপকূল পেল, তো সেখানে সে বাধাপ্রাপ্ত হয়। তো এইভাবে তার স্রোতের একটা পরিবর্তন ঘটে। নেক্সট হচ্ছে ঋতুভেদ। ঋতু অনুসারে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হলে সেই পরিবর্তন অনুযায়ী সমুদ্র স্রোতেরও গতিপথ পরিবর্তিত হয়। যেমন ভারত মহাসাগরে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর পূর্ব মৌসুমী স্রোত প্রবাহিত হয়। নেক্সট পয়েন্ট আমরা চলে যাব পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব কেমন। পুরো পৃথিবীতে সমুদ্র স্রোত কি প্রভাব সৃষ্টি করছে? এক হচ্ছে মগ্ন চড়া সৃষ্টি ও তার বাণিজ্যিক গুরুত্ব। শীতল মেরু অঞ্চল থেকে শীতল সমুদ্রের সঙ্গে হিমশৈল ভেসে আসে, যা উষ্ণ সমুদ্র স্রোতের সংস্পর্শে এলে গলে যায়। এর মধ্যে কি থাকে? মাটি, নুড়ি, কাকর, বালি প্রভৃতি দীর্ঘকাল ধরে সমুদ্র তলদেশে সঞ্চিত অগভীর একটা কি করে, মগ্ন চড়ার সৃষ্টি করে। শীতল লাব্রাডার উষ্ণ উপসাগরের স্রোতের মিলনস্থলে উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরে নিউফাউন্ডল্যান্ডের উপকূল গ্র্যান্ড ব্যাংক, সেবক ব্যাংক প্রভৃতি স্থানে মগ্ন চড়ার সৃষ্টি হয়েছে। নেক্সট পয়েন্ট চলে যাও, উপকূলের জলবায়ু। সমুদ্র স্রোত তার প্রকৃতি অনুযায়ী উপকূলীয় জলবায়ুকে প্রবাহিত করে।
উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে উচ্চ অক্ষাংশের দেশগুলির উপকূলীয় জলবায়ু কিছুটা কি হয়, উষ্ণ হয়। আবার শীতল সমুদ্রের স্রোতের প্রভাবে নিম্ন অক্ষাংশের দেশগুলির উপকূলীয় জলবায়ু কি হয়, কিছুটা শীতল হয়। তাহলে বুঝতে পারছো আশা করি পয়েন্টগুলো। নেক্সট পয়েন্ট হচ্ছে জলবায়ুর পরিবর্তন। কেমন? বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে সমুদ্রে ব্যতিক্রমী সমুদ্র স্রোতের সৃষ্টি হয়, যা বিশ্ব জলবায়ুকে পরিবর্তন করে। যেমন এল নিনো বা লা নিনোর প্রভাব। দক্ষিণ আমেরিকার পেরু ও চিলির উপকূলে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে বিভিন্ন প্রাকৃতিক কারণে 2-7 বছর অন্তর ডিসেম্বরে শীতল উত্তরাভিমুখী পেরু স্রোতের পরিবর্তে যে দক্ষিণমুখী অস্থির উষ্ণ সমুদ্র সৃষ্টি হয় তাকে এল নিনো বলে। এটি প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অন্যান্য অঞ্চলের জলবায়ুর দ্রুত পরিবর্তন ঘটায়।